বয়ফ্রেন্ড। হোয়াট? কি বলছেন এইসব? আরে প্রতিদিন তোমার সাথে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। চ্যাটিং এ তো 6টা মাস শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। যাক, আজকে তোমার সাথে অবশেষে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি জান? আর একটা ফালতু কথা বলে থাপড়া সবগুলা দাঁত ফালে দিব। এই, আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম। আপনার সাথে চ্যাট করব কেন? আপনার সাথে আমার অ্যাডই নাই। আশ্চর্য, পাগল ছাগল কোত্থেকে চলে আসছে জানে কোথা থেকে। বুঝছি, তোমার পাশে আমার সম্বন্ধী দাঁড়ায় আছে। বড় ভাইয়ের ভয়ে তুমি আমাকে না চেনার ভান করতেছো, তাই না? কি সম্বন্ধী ভাই, বড় ভাই কেমন আছেন? এই বেয়াদবের বাচ্চা, সাবধানে কথা বল। আমি কিসের আর বড় ভাই? আমি ওর বয়ফ্রেন্ড। এই ফাজিলের বাচ্চা, তুই যদি ওর বয়ফ্রেন্ড হস তো আমি কি? আপনি একটা পাগল, তার ছেড়া। অচেনা একটা লোক আমাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি কি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছেন নাকি? ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরা কই? আরে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছি না, আমি যা বলতেছি সত্য বলতেছি। এই যে ভাই, আপনি দেখেন, এই যে আমি যে ওর সাথে প্রেম করতাম, এই দেখেন, এটা ওর ছবি না? দেখেন মিলান। হ্যাঁ, হ্যাঁ, ছবি তো আমার, কিন্তু এটা তো আমি না। বেবি দেখো, এখানে কি লেখা? জান্নাতুল সুমাইয়া হিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তুমি তো। ওরে গাধা গর্দব বলদ, গাছ বলদ। ও হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সাথে প্রেম করছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ডগুলোর মধ্যে তুই একটা, আমি একটা। বাস, বুঝতে পেরেছি। এই জন্যই তো বলি, তোকে এসএমএস করলে তুই আমাকে কেন রিপ্লাই দিস না? হ্যাঁ, একসাথে যার এতগুলো বয়ফ্রেন্ড থাকে, সে কি আমাকে কি রিপ্লাই দিবে? আমার সময় দিবে? না 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 না, দিবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। বেবি, আর শোন, তুই আমার সাথে যে ঠিকটা করছিস না, তার প্রতিশোধটা আমি নিব। তুই এখানে থাক, আমি পোলাপে নিয়ে আসতেছি। বেবি শুনো আমার কথাটা। এই, আপনার সাথে আমি কবে চ্যাটিং করছি, কবে ভিডিও কলে কথা বলছি? হ্যাঁ, আপনার সাথে কেন আমি ভিডিও কলে কথা বলতে যাব? আসলে একটা ডাইনি আপনার ছবি দিয়ে ফেক আইডি বানায় আমার সাথে একদিন প্রেম করছে। তার সাথে চ্যাটিং করতে করতে আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলছি তাকে তো আরেকজনের সাথে প্রেম করতে দিতে পারি না। এই জন্য আপনার ব্রেকআপ করাই দিলাম। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ধুর, কিসের ভুল করছেন? আপনি তো ঠিক কাজ করছেন। মানে আমার বয়ফ্রেন্ড খুবই পজিটিভ, আমাকে অনেক সন্দেহ করতো আর প্যারা দিত। আমি নিজেই না ব্রেকআপ করতে চাইতেছিলাম, কিন্তু কোনোভাবে করতে পারছিলাম না। যাই হোক, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, ব্রেকআপটা করা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠলো, মনে হলো একটা ইলেকট্রিক শক খেলাম। জীবনে কোনোদিন কোনো সুন্দর মেয়ে আমাকে এইভাবে জড়ায় ধরে নাই তো, এই জন্য। থাক, আর ঢং করতে হবে না। এখন চলেন তাড়াতাড়ি। চলেন মানে কি? দেখেন, আজকে আপনার ব্রেকআপ হয়ে গেল, আজকে থেকে তো আপনি সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল। চলেন না কোথাও বসে একটু সুখ দুঃখের গল্প করি। এইখানে বসে বসে গল্প করতে থাকলে আমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে গণধোলাই দিবে। এখন আপনি বলেন কি চান? গণধোলাই খাবেন নাকি পালাবেন? অবশ্যই পালাবো। তাহলে চলেন, আসেন। কি নাম আপনার? আদর। থাপড়া সবগুলা দাঁত ফালাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আর আদর করতে হবে না তো, আমি তো আদর, না আমার নাম আদর। ও সরি। আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল। আদর, সোহাগ, মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খাইছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খাইছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন নাকি? জি না, আপনি প্রথম, আপনি শেষ। আপনি কি সিগারেট খান? সি 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 সি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন, মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না। আমি জীবনে কোনোদিন নেশাপানি করি নাই। নেশাপানি তো করা দূরের কথা, নেশাপানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না। আমি গেলাম। আরে গেলাম মানে কি বলতেছেন? আমার সাথে প্রেম জমবে না কেন? আপনি
আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই, আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়েজ ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি 2-4টা মেয়ের ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তারা বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিছি সারা জীবন তো কটা বাঁধাবো কাণ্ডে আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন। এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমারে খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশা পানি করি নাই, কোনো মেয়ের জীবনে চাকা দিই নাই। তুমি আমারে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাই দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করাই দিলাম। গুরু, এটা তো 3 নাম্বার। 2 নাম্বারটার সাথে এখন ব্রেকআপ করাতে হবে না? আল্লাহ, আমি ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসী, বাংলাদেশের প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেটটা যদি 3 নাম্বার বয়ফ্রেন্ড হয়, 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাব, তাহলে 1 নাম্বার বয়ফ্রেন্ডটা কে? 1 নাম্বারটা হতে পারেন আপনি, যদি 2 নাম্বারটার সাথে ব্রেকআপ করতে পারেন তাইলে। আপনার এই কথা আমার খুব ভালো লাগছে। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই। তুমি আমার বাসায়, আমার যে কি খুশি লাগতেছে, আমার মেজাজটাও খারাপ হইতেছে। তুমি আসছো ভালো কথা, ড্রাইভারের সাথে করে আসছো। খালা তো ভাই হয়েছে, কি হয়েছে? বাড়িতে খাওয়া দাওয়া করে বিদায় করে দিতে পারলো না, বাসায় নিয়ে আসছো কেন? আরে আমি তোমাকে একটা সংবাদ দিতে আসছি। এইটা একটা দুঃসংবাদ। এইটা শুনে তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে। এরপরে আমি একা তোমাকে কেমনে হসপিটালে নিয়ে যাব? এর জন্য লোক নিয়ে আসছি যাতে তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তোমার কথা শুনে তোমার খুব ভয় লাগতেছে। কি এমন কথা যেটা শুনলে আমি হার্ট ফেল করবো? বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলতেছো তুমি? হঠাৎ করে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করলো কেন? কারণ ভাইজান, আমি বাইরের কোনো মানুষকে আমি আমার মুখ দেখাতে পারতেছি না। হ্যাঁ বেটাই, তুই মানুষের মুখ দেখাতে পারতাস না কেন? কিভাবে মুখ দেখাবো ভাইজান? আমি বাবা হতে চলেছি। এর জন্য আবার মানুষের মুখ দেখাতে পারবি না কেন? আরে ভাই, আপনারে কিভাবে বুঝাই? আমার বাচ্চা আমার কাছে নাই। আমার বাচ্চা তো... কি ব্যাপার মিতু, তুমি পেট ডুলতেছো কেন? তোমার কি পেট ব্যথা হয়েছে? আরে বলদের বাচ্চা, আমি প্রেগন্যান্ট। ও আল্লাহ মিতু, এটি তুমি কি করতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ জান, ঘটনা সত্যি। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বাবা ওর সাথে আমার তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে। আমি সরি জান, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাকে ছেঁকা দিতে আসছি। অসম্ভব মিতু, আমি সব খেতে রাজি আছি কিন্তু ছাকা খেতে রাজি নাই। তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চা সহ আমাকে বিয়ে করতে চাও, আমার তো কোনো আপত্তি নেই, আমি রাজি। খবরদার ভাইজান, আপনি ভুলে ওই কাজ করবেন না। আপনি একজন স্মার্ট হোম বাচ্চার ছেলে, আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন রেডিমেড বাচ্চা সহ একটা মেয়েকে বিয়ে করবেন? জীবনে ভুলে ওই কাজ করেন না। আমি আমার খালাতো ভাইয়ের সাথে একমত। সোহেল, তুমি অনেক ভালো একটা মেয়ে পাবা। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। চলো খালাতো ভাই। দাঁড়াও মিতু, তোমাকে আমি ভালোবাসি, এটার জন্য তোমরা আমি কিছু বলুম না, কিন্তু এই আলার ভিতরে আমি খাইছি। তুই আমার গার্লফ্রেন্ড সর্বনাশ করছিস। তোরা কে কইয়া তোরা কে মাস? মানে বাবা ভাই 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 ভাই। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, কিন্তু কোনোদিন স্কুলের স্যারের হাতে এত মার খাই নাই। আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করছি, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে এইভাবে মারে নাই। তোমার বয়ফ্রেন্ড আমার এমন মারা মারছে, আমার কোমরে হাড্ডি মাটি বটে বাইকে বলেছে সোজা দাঁড়াতে পারতেছি না। কিন্তু একটা কথা ভাইবা খুব ভালো লাগছে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। চিনা, আমি তোমাকে এখনো ভালোবাসি না। কি বলো? তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধুলাই খেলাম, তোমার 2টা বয়ফ্রেন্ডের সাথে আমি তোমাকে ব্রেকআপ করে দিলাম, তারপরে তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলতে পারো তাইলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাসায়, আমি অন্য কারো বাসায়। না 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 না, তুমি এই কথা বলো না। তুমি অন্য কারো বাসায় যাও না। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবা না, অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারবা না, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবা না।
অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবে না। অন্য কোনো মেয়ে তোমার ফেসবুক লিস্টে থাকতে পারবে না। শুধু মেয়ে কেন, ছেলেও থাকতে পারবে না। তোমার ফেসবুক জুড়ে শুধু থাকবো আমি আমি আমি। বিষয়টা একটু কষ্টের, তারপরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। গুড। দ্বিতীয় শর্ত, আমার সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখা করতে হবে। মাঝে মাঝে ফুল নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে এবং প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। কি বলো, এত ফোনে কথা বললে তো আমার কান বয়রা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো। আর প্রত্যেকদিন 2-3 বার আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে পারবো। নিরিবিলি জায়গা হলে ভালো হয়। জায়গাটা কিন্তু আমি চুজ করব। শর্ত নাম্বার 3, আমি যেখানে যেখানে যেতে চাবো সেখানে সেখানে আমাকে নিয়ে যেতে হবে। যা যা খাইতে চাবো সেগুলো খাওয়াইতে হবে। আর মাঝে মধ্যে আমাকে গিফটস দিতে হবে, বিকজ ইউ লাভ মি এন্ড আই লাভ গিফটস। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলো করব। করব। গুড। লাস্ট এন্ড ফাইনাল শর্ত, তুমি চলবা আমার ইচ্ছায়, আমার কথা মতো, আর আমি চলবো আমার ইচ্ছায়। আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছা মতো চলবা আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না? রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তাইলে তোমার সাথে আমার ভালোই জমবে। তাহলে আজকে থেকে তুমি আমার অফিশিয়াল বয়ফ্রেন্ড আর আমি তোমার অফিশিয়াল গার্লফ্রেন্ড। এখন আমাকে আদর করো। প্রথম দিন আবার কি শিখি? আমি ফোন দিতেছি তোমাকে যাইতে যাইতে, ফোন রিসিভ করো, কথা বলতে বলতে যাবো। আল্লাহ, প্রেমের বাজারে তো পুরোই আগুন। হ্যালো জান। হ্যাঁ, আমিও ছাদ থেকে নামতেছি। হ্যালো, কে? কি বললে তুমি? ও জান, তুমি? সরি, আমি তো ঘুমাই গেছিলাম, তাই তোমার নাম্বারটা দেখতে পাইনি। তুমি কাকে জিজ্ঞেস করে ঘুমাইছো? কেন ঘুমাইছো? কখন ঘুমাইছো? তুমি যে ঘুমাইছো আমার কাছে অনুমতি নিছো তুমি? ঘুমাইতে হলেও তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই অনুমতি নিতে হবে। তুমি খাওয়ার আগে, ঘুমানোর আগে সবসময় আমার কাছে অনুমতি নিতে হবে। তোমার এত বড় সাহস, তুমি কথা না বলে আমার সাথে ঘুমাই গেছো? আরে কি বলো, 1 ঘন্টা আগেও না আমি তোমার সাথে কথা বললাম। তুমি আমার সাথে 1 ঘন্টা আগে কথা বলছো। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট ধরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো নাই, এইটা তোমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না? না না জানো, অনেক কিছু মনে হইতেছে। আসলে হয়েছে কি জান, ওই আমি না তোমাকে অনেক মিস করতেছিলাম। মিস করতে করতে আমি অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি করতে 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 টায়ার্ড হয়ে কখন যে ঘুমাই গেছি জান, আমি টেরই পাই নাই। সত্যি তুমি ওর জন্য কান্নাকাটি করছো? সত্যি কান্নাকাটি করছি, বিশ্বাস করো, আমার চোখের পানি এখনো শুকায় নাই। আমার জন্য কেউ কান্নাকাটি করছে, এটা শুনতে না আমার খুব ভালো লাগে। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আমার পাশে চলে আসো। কি বলো, এত রাতে তোমার বাসায় আসবো কেন? বাসা কি খালি? আমার না খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তুমি বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আরে কি বলো, এত রাত্রে আমি বিরিয়ানি পাবো কোথায়? আমাদের বাসায় তো ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খেয়েছি রাত্রে। তোমার বাসায় তুমি খাইছো সেটা আমি জিজ্ঞেস করছি? আমার এখন বিরিয়ানি খেতে মন চাইছে, তুমি এখন বাইক নিয়ে সোজা পুরান ঢাকায় যাবা, সেখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আমার বাসায় আসো। কি বলো না বলো, এত রাত্রে আমি পুরান ঢাকায় কিভাবে যাবো? তার সাথে যে প্রেম করতে গেলাম। আচ্ছা ম্যানেজ করতে পারবো না? তোমার কোনো ফ্রেন্ড টেন্ডের বাইক নাই? আছে, কিন্তু এত রাতে কি কেউ আমাকে বাইক দিবে? তুমি এখন হাইটা পুরান ঢাকা থেকে বিরিয়ানি নিয়ে আসবে। আজকে রাতে আমি যদি বিরিয়ানি খাইতে না পারি, তাইলে তোমাকে ফার্স্টে আমি ব্লক করব, এরপর ফেসবুক থেকে আনফ্রেন্ড করব, তোমাকে মন থেকে আনফ্রেন্ড করে দিব আমি। না জানে, এইসব করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি পুরান ঢাকা থেকে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। এত রাতে পুরান ঢাকাতে আমার জন্য বাহ, তোর রুমটা তো অনেক সুন্দর। কেন জোরে কথা বললে কি তোমার আব্বা আম্মা শুনে ফেলবে? আরে বড় আপু শুনে ফেলবে। পাশের রুমে আপুর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ছি 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 ছি, তোমার বড় বোন এত খারাপ, এত রাতে বয়ফ্রেন্ড নিয়ে পাশের রুমে কথা বলতেছে। এই চুপ, সে রোমান্টিক, আর তুমি কি করতেছো? তুমি আমার রুমে আসছো না? তোকে আমিও খারাপ হয়ে গেছি। আরে আমি তো আসছি বিরিয়ানি দিয়ে যাই। বড় আপুর বয়ফ্রেন্ডও ওর জন্য পিৎজা নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, ওদের কথা বাদ দাও না, আমাদের কথা বলো।
তুমি কি করতে এত কষ্ট করে পুরান ঢাকা যে বিরিয়ানি আনলা? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। হ্যাঁ, কি বলো তুমি? তুমি আমার সাথে মজা করছিলা? এই বিরিয়ানি পুরান ঢাকা থেকে আনতে কত কষ্ট হয়েছে তুমি জানো? বন্ধুর হাতে পায়ে ধরে বাইক কিনছি, পুরান ঢাকায় গেছি, সেখান থেকে বিরিয়ানি কিনছি। আমার কাছে টাকা ছিল না, আব্বার পকেট থেকে আমি টাকা চুরি করছি। বিরিয়ানি নিয়ে আসার সময় আমাকে আলতু ফালতু পোলাপান রাস্তার মধ্যে আমার ধরছে। আরেকটু হলে বাইকটা আর মোবাইলটা দিয়ে যেত। এরকম মজা কেউ করে? আরেকটু হলে আমার জীবনটাই তো চলে যেত। এই, তোর রুমে কান্না করে। এই ছেলে কে? তোর রুমে কি করে? এই, তুই কান্নাকাটি করতেছিস কেন? বল এই ছেলেকে। বাবা বুঝতেছো না, ভয়ে কান্নাকাটি করতেছি। এটা তো ছেলে না, এটা একটা চোর আমাদের বাসায় চুরি করতে আসছে। হ্যাঁ, চোর? জি আঙ্কেল, আমি একজন চোর, এই বাসায় চুরি করতে আসছি। এই চুপ! মিতু, ও চুরি করতে ঢুকলে তোর পাশে বসে কান্নাকাটি করছিল কেন? বাবা তুমি কি বোকা নাকি? সে তো চোর, ধরা খাইছে। সে কাঁদবে নাকি নাচবে বুঝো না তুমি? সে ধরা পড়ছে, সে কান্নাকাটি করছিল যাতে বলতেছিল আমি তাকে যেন ছেড়ে দিই, কিন্তু আমি তাকে ধরে রাখছি। জি আঙ্কেল, আমিও কান্নাকারি করে আপনাকে বলছি আমাকে ছেড়ে দেন। এই যে আমাকে ছেড়ে দেন। চুপ! কোনো কথা বলবে না। কি রে মিতু, তোর হাতে বিরিয়ানির প্যাকেট কেন? ও ও আমাকে বিরিয়ানি খাওয়ায়া অজ্ঞান করে সবকিছু নিয়ে যেতে চাইছিল। কিন্তু আপনার মেয়ে তো অনেক চালাক, সে বিরিয়ানি খায় নাই। আঙ্কেল, আমার ঘুম আসতেছে, আমি বাসায় যাই। আসসালামু আলাইকুম। এই খবরদার! তুই চোর চুরি করতে আসছিস, তোর একদিন কি আমার একদিন। কি? ওকে পুলিশ ধরে দাও, থানায় নিয়ে যাও। এই ঠিক বলছিস, চল ধর। এই ধর তুই, ধর ধর তুই। আরে এই চল। আই 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 সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আমি এখানে বসে আছি, তুমি আরেক দিকে মুখ ঘুরে বসে আছো কেন? মাইর কি খুব জোরে লাগছে? জোরে লাগবে নাকি আস্তে লাগবে নাকি? তোমার বাবা কি খায় বলো তো? এই বুইড়া বয়সে তার শরীরে এরকম গোয়ারের মতো শক্তি আসলো কিভাবে? আমাকে মাইরা পুরো ভূত বানায় ফেলছে। আশ্চর্য, একটা ইয়াং ছেলে হয়ে বুড়া একটা লোকের কাছে মারি খাইলা, আবার তুমি কান্নাকাটি করতেছো। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার বয়ফ্রেন্ডকে তোমার বাবার সামনে চোর বলে পরিচয় দিতে তুমি আমার কাছে বিরিয়ানি খেতে চাইছো। আমি রাতের বেলা পুরান ঢাকায় গিয়ে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আর তুমি কি করলা? উল্টা আমাকে চোর বলে পরিচয় দিয়ে আমাকে এরকম মার খাওয়াই না, যাতে জানতে চায় কেন। শুকুর করো তোমাকে চোর বলে পরিচয় দিছি, এর জন্য অল্প স্বল্প মার খেয়ে ভেঙে গেছো। আমি যদি বয়ফ্রেন্ড বলতাম তাইলে সোজা গুলি করে দিত, তারপর লাশ হয়ে শুয়ে থাকতা, এখানে বসে প্রেম করা লাগতো না। তাই নাকি? তোমাকে চোর বলে মার খাওয়াইছি, সেজন্য তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। বলবা নাকি আমি এখান থেকে চলে যাবো? না না জান, তুমি এখান থেকে যাও না। তুমি যে আমাকে চোর বলে মার খাওয়াইছো এই জন্য অনেক থ্যাঙ্কস। আই লাভ ইউ। ঠিক আছে, I love you. আরে দোস্ত মিতু, তুই এখানে কেমন আছিস? আরে দোস্ত, এই তো ভালো আছি। আচ্ছা আচ্ছা, মিট মাই বয়ফ্রেন্ড আদর, আর ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। কলেজ থাকতে তো সারাক্ষণ ওদের বাসায় থাকতাম। কেন ওদের বাসায় কেন থাকতো? তোমাদের বাসায় কি হয়েছে? আরে গ্রুপ স্টাডি করার জন্য। আল্লাহ, না জানি গ্রুপ স্টাডির নামে কি কি করতো। তো দোস্ত, তোরা এদিকে কি মনে করে? লাঞ্চ করতে? আরে আমরাও তো লাঞ্চ করতে আসছি। আচ্ছা বস বস বস, আজকে তোদের সবাইকে আমার বয়ফ্রেন্ড ট্রিট দিবে। ওয়েটার, এক্সকিউজ মি, আমরা একটু অর্ডারটা করি। কি খাবি দেখ? আচ্ছা আমি আমারটা আগে দিয়ে দিই। একটা কার্বোনারা মাশরুম, একটা গার্ডেন সালাদ, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ফ্রাইড কালামারি। আমার পোষালরা তো আমার খাই আজকে ফকির বানাই ফেলাইবো। আমার মানি ব্যাগে তো এত টাকাও নাই, আমার তো আজকে বাইঙ্গা রাখবো। আচ্ছা দোস্ত, আইসক্রিম খাবি না? অবশ্যই। কি ফ্লেভার খাবি? আমি তো 3টা ফ্লেভার মিক্স করে খাবো। আমরা কিন্তু 3টা খাবো। আচ্ছা চল, সব ফ্লেভার খাওয়াচ্ছি। আচ্ছা চল, খেতে খেতে চলে যেতে হবে, আমার হাতে কিন্তু একদম টাইম নেই। রাক্ষসের বাচ্চারা আইসক্রিম খায় ইচ্ছা মতো।
গড থ্যাংক ইউ সো মাচ দোস্ত। সাবধানে যাস ও আসেন না ওয়াশরুমে গেছে আচ্ছা দুলাভাইকে বাই বলিস, আজ আমাদের অনেক তাড়া, বুঝছিস? ওকে ওকে Okay, bye. সাবধানে যাস ওকে ম্যাডাম বিলটা। বিল আমার বয়ফ্রেন্ড দিবে, মনে হয় ওয়াশরুমে গেছে। না ম্যাডাম, উনি তো চলে গেছে, বলছে বিলটা আপনি দিবেন। না ও চলে যেতে পারে না। জি ম্যাডাম, উনি সত্যিই চলে গেছে, বলছে বিলটা আপনি দিবেন। এই সিঁড়ি দিয়েই নেমে গেছে। ভাইয়া আমি কোত্থেকে বিল দিব? আমি তো টাকা নিয়ে আসি নাই। আমার বয়ফ্রেন্ড সবসময় রেস্টুরেন্টে বিল দিত। তাহলে ওকে ফোন দেন, টাকা পাঠাইতে বলেন। আমি তো এখন কাউকে ফোনও দিতে পারবো না। ম্যাডাম, যেহেতু আপনি বিলটা দিতে পারবেন না, আমাদের কিচেন রুমে যে থালা বাসনগুলো আছে এগুলো পরিষ্কার করবেন, চলেন। হোয়াট? কি বলতেছেন আপনি? আমি থালা বাসন মাজবো? যদি আপনি বিলটা না দিতে পারেন, আপনার থালা বাসন মাজতে হবে, তাছাড়া আপনি যেতে পারবেন না এখান থেকে। কিচেনটা কোথায়? তুমি এই, তোর কত বড় সাহস! তুই রেস্টুরেন্টে আমাকে ফালায় রেখে চলে গেছিস না? তুই যদি বিল না দিতে পারতি আমারে বলতি, আমি বাসা থেকে টাকা নিয়ে যাইতাম। বিল দাস নাই, সেজন্য আমাকে কি করতেছিস জানিস? থালা বাসন ধুইতে হইছে। যেই কাজ আমি বাসায় জীবনে করি নাই, সেই কাজ আমাকে রেস্টুরেন্টে যাই করতেছে। ছি 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 ছি। না না, এই রিলেশনশিপ রাইখা তো কোনো লাভ নাই। আজকে তোর সাথে আমার ব্রেকআপ। আর তুমি এত রেস্টুরেন্ট নিয়ে, আর এদিকে কি হয়েছে তুমি জানো? কি হইছে? খাওয়া শেষে তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলা, তখন আমার কাছে একটা ফোন আসলো যে আমার চাচা খুব অসুস্থ, তার জরুরি রক্ত লাগবে, রক্ত ছাড়া তাকে বাঁচানো যাবে না। আমার চাচার রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক। তখনই আমি ছুটে গেলাম হসপিটালে চাচাকে রক্ত দিতে, আর সেই জন্যই তো আমি বিলটা দিয়ে আসতে পারি নাই। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তোর চাচা হসপিটালে না? এখন হসপিটালে চল, আমি তোর চাচারে দেখব। আয়। আমার চাচা তো এখন হসপিটালে নাই, সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। বাহ, মুমুর শুরুক একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে, কেমনে? আরে আমার রক্তের একটা পাওয়ার আছে না, রক্ত দেওয়ার সাথে সাথে চাচা জায়গায় দাঁড়ায় গেছে, চাচি তারা নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিচ্ছে। তাহলে চল এখন চাচার বাড়িতে যাব। তোর চাচারে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে সে আসলে অসুস্থ ছিল কি না। আরে চাচার বাসা তো অনেক দূরে, এখান থেকে যেতে 3 দিন সময় লাগে। আমি তো তোমাকে নিয়েই যেতে পারতাম, তুমি কি যেতে পারবে? এত সময় তোমার আছে? আমার অনেক সময় আছে। তোর চাচা বাসা কই? আরে চাচার বাসা হচ্ছে ইসে, ওই যে তেতুলিয়াতে। তেতুলিয়াটা আবার কোথায়? আরে বাংলাদেশের একদম শেষ মাথায়। লোকজন বলে না টেকনাফ থেকে তেতুলিয়া, সেই তেতুলিয়াতে আমার চাচার বাসায়। এখান থেকে যেতে 3 দিন সময় লাগবে, তুমি যাইতেই পারবে না। আমার চাচা রওনা দিচ্ছে, এখনো পৌঁছাতে পারে নাই। আমার সাথে একদম ফাইজলামি করবি না। তোর বাপের বাসা ঢাকা আর তোর চাচার বাসা তেতুলিয়া না? আমার সাথে ফাইজলামি করবি না। তোমারে আমি মাইরা শেষ। আরে এই মেয়ে, এই কি কথা হচ্ছে তুমি? আমার ছেলেরে কলাই ধরে মারতেছো কি লেগে? কে তুমি? আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলে আমাকে রেস্টুরেন্টে ফেলে রেখে বিল না দিয়ে চলে গেছে। আপনি বলেন, একটা মেয়ে মানুষকে এত বড় একটা বিপদে ফেলে আসা কি ঠিক হয়েছে তার? বিপদে ফালাই আইবে না তো কি করব? হের পকেট তো ফাঁকা, বিল দিব কেমনে? হ্যাঁ, এই তো বাপের হোটেলে খায়, ঘুমায় আর ঘুরে বেড়ায়, টেহা পাইব কই? আর এই যে আপনি যে বাসায় বেজাবেলের মতন থাকেন, আপনি নাকি কোনো মেয়ের সাথে কথা বলেন না, চোখ তুলে তাকান না, কোনো মেয়েরে দেখলে 7 হাত দূর দিয়ে আইডা যান। ওখানে দিয়ে আবার গার্লফ্রেন্ডও আছে, আবার রেস্টুরেন্টে খাইতেও যান। ও মামা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আসেন আজকে ঘরে আসেন, তারপর আপনার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। এই মেয়ে, জীবনে যদি সুখী হইতে চাও তাইলে বাদে মেয়েকে প্রেম করো, কিন্তু বিয়া করো না। আরে কি বলে বাবা হয়ে গেছে। তোমার বাবা এটা কি বলে গেল? তুমি কি আসলে বাদেন না? আরে কি বলো না বলো, মজা করে বস। তুমি বাইরে কেন, আসো ভিতরে আসো। হ্যাঁ, আর ভিতরে যাইতে হবে না। শোনো, কালকে বাসা খালি থাকবে, চলে এসো, বাকি কথা বাসায়। ইস, কালকে ওর বাসা খালি থাকবে, কি যে হবে। ভয় পাইতেছো কেন? বাসায় তো কেউ নাই, ভিতরে আসো। তুই কেউ নাই তো? আসো, ভিতরে আসো। আমি আসছি তো, আর কত ভিতরে আসবো? এখানে বসে এই গল্প করি। এইখানে বসে কি বলা যাবে না? আসো, বেডরুমে নিয়ে যাবো। আসো, আগে দেখ। কি ব্যাপার জান, তুমি আমাকে বাথরুমে নিয়ে আসলে কেন? বাথরুমে একটু কাজ আছে, থাকো, আসতে। ঠিক আছে। জান, জান এগুলো কি? এগুলো কাপড়। তোমার কাপড় চোপড় দেওয়া আমি কি করবো?
এগুলা ধুয়ে দিবা। আমি কেন তোমার কাপড় চোপড় ধোবো? আরে আজকে অনেক দিন ধরে বুয়া আসতেছে না, আর বাসার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে আমি এতগুলো কাপড় ধুইতে পারবো না। কাপড় ধোয়ার জন্যই তো তোমাকে বাসায় ডাকছি। মানে আমাকে তুমি কাপড় চোপড় ধোয়ার জন্য ডাকছো? আমি আর কত কিছু ভাবলাম, রিক্সায় আসতে আসতে কত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন আমার ভেস্তে গেল। ভেস্তে যাক, বিয়েটা হোক, তারপরে সব স্বপ্ন পূরণ করে দিব না। দেরি করো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধো আর ভালো করে ধো। প্রশ্নই আসে না। আমি জীবনে কোনোদিন কাপড় চোপড় ধুই নাই। কাপড় চোপড় ধোয়া মেয়েদের কাজ, এই কাজ আমি করবো কেন? বেবি, তুমি কি চাও আমি নোংরা জামা কাপড় পরি? না। তুমি কি চাও যে হাত দিয়ে আমি তোমাকে আদর করি, সেই হাত দিয়ে আমি এই কাপড় চোপড় ধুয়ে হাতটা নষ্ট করি? না। তাহলে দেরি করো না, সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে দাও, আর বিয়ের পরে আমি তোমার সব জামা কাপড় ধুয়ে দিব। ওকে বেবি? আল্লাহ গজব পুরুষ, খারাপ পুরুষ। প্রেমের বাজারের অবস্থা এত খারাপ, আগে জানলে আমি প্রেমই করতাম না। কিছু বললা বেবি? না, আমি বলছি কি, তোমার কাপড় চোপড়গুলো খুব নরম, একদম মোলাম, ধুইতে যে কি আরাম লাগবো। আমার জামা কাপড়ের সাথে আব্বুর গুলাও দিয়ে দিছি, সুন্দর করে ধুয়ে দাও আর শেষ করে রান্নাঘরে আসো। রান্না করে কেন? আরে বাবা, তোমাকে বললাম না বুয়া আসে নাই, আমি তো রান্না বান্না করতে পারি না। কি খাবো বলো? তুমি কি চাও আমি না খেয়ে থাকি? সুন্দর করে কাপড়টা কেচে তারপর রান্না বান্না করে দিয়ে যায়। ঠিক আছে। আর শোনো না, পরশুদিন না আমার কাজিনের বার্থডে, তুমি আমাকে একটা নতুন টপস গিফট করো তো, আমি বার্থডেতে পরবো। ঠিক আছে, দিব। আর কিছু করা লাগবে? থালা বাসন মাজতে হবে? বেবি, কি যে বলো না, তোমাকে দিয়ে আমি থালা বাসন ধোয়াতে পারি? তাড়াতাড়ি শেষ করো। আব্বা কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, ভালোই আছি। আব্বা, আপনার জ্বর টর আসেনি তো? এই, এত আব্বা করিস না তো, এত বোকা সেজে থাকেন না। মনে হয় যে আপনি ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, অথচ তলে তলে কড়াই শুদ্ধ মুখের ভিতর ঢুকাই দেন। আব্বা, এটা কি ধরনের কথা বললেন? কড়াই কি মুখের মধ্যে ঢুকাই দেওয়া যায়? আপনি জীবনে কোনোদিন কড়াই মুখের মধ্যে ঢুকাইছেন? চুপ কর, এটা একটা উদাহরণ দিলাম। এখন কি কইবেন তাড়াতাড়ি কইয়া ভাগেন এনতে। আব্বা, আমার কিছু টাকা লাগবে। এই তোর না সকালবেলা 50 টাকা দিলাম, এখন আবার টাকা চাস কেন? 50 টাকা তো মানুষ ফকিরে দেয়, আপনি আমাকে 10,000 টাকা দিবেন। 10,000 টাকা লাগবে তো আমার কাছে চাইতেছিস কেন? কারণ আপনি আমার আব্বা লাগেন, এই জন্য আপনি আমাকে 10,000 টাকা দিবেন। কি 10,000 টাকা? আপনার আমি 10,000 টাকা দিব? আপনার 10 পয়সা দিতেও আমি 10 বার চিন্তা ভাবনা করি, আর আপনি চাইতেছেন 10,000 টাকা। আপনি কি করে ভাবলেন যে আপনার আমি 10,000 টাকা দিব? আমার মাথা আছে, মাথার ভিতরে ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে ভাবছি। এখন আমাকে 10,000 টাকা দেন। টাকা দিয়ে কি করবি? জরুরি একটা কাজ আছে। ও বুঝছি আমার কাছ থেকে টাকা নিয়া গার্লফ্রেন্ডের লইয়া রেস্টুরেন্টে যাইয়া ঝুলা বইরা খাওয়াইবেন। উহা হবে না। যদি আপনার টাকার এতই দরকার হয় তাহলে নিজে ইনকাম কইরা তারপরে আপনার দরকার মিটান। ছোট কাল থেকে আপনার পিছনে আমি অনেক টাকা খরচ করছি, কিন্তু বিনিময়ে আপনার কাছ থেকে আমি সেই রানার উপকার পাই নাই। আপনি একটা লস প্রজেক্ট। এখন থেকে আপনার পিছনে আমি আর একটা টাকাও ইনভেস্ট করুম না। আব্বা, খবরদার! আর কোনোদিন আমার কাছে টাকা চাইলে তোর এই বাড়ির থেকে আমি বার করে দিম, কই দিলাম, কথাটা ইয়াদ রাখিস। সোজা আঙ্গুলে ঘিটা উঠল না। জান, আমি চলে আসছি। আর আমি চলে যাচ্ছি। সে কি? আমি মাত্র আসলাম আর তুমি চলে যাচ্ছ মানে? আই, তোরে প্রেম করার সময় কি বলছিলাম? তুই প্রতিদিন এসে ওয়েট করবি, আমি লেট করে আসবো, আর সে আজকে নিজেই লেট করে আসছে। এইভাবে তো রিলেশনশিপ চলে না। আজকে থেকে ব্রেকআপ। জান, এইভাবে কথায় কথায় ব্রেকআপ বলো না। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে যে কোনো সময় আমি হার্ট অ্যাটাক করে ফেলতে পারি। তুমি না আমাকে গতকালকে বলছো যে তোমার ফ্রেন্ডের বার্থডে, যাতে আমি একটা গিফট নিয়ে আসি। তোমার জন্য গিফট কিনতে গিয়ে তোমার দেরি হয়ে গেছে। ওলে বাবু, তুমি গিফট কিনতে গিয়ে লেট করছো। তাইলে কোনো সমস্যা নেই, দেখি কি নিয়ে আসছো। তোর কপালে ঠাডা পড়ব, তোর উপর আল্লাহর গজব পড়ব। তুই জীবনে কোনোদিন সুখী হইতে পারবি না। তোর কপালে জুটবো একটা বুড়া জামাই, যে বুড়া জামাই তোরা আজীবন পর্যন্ত তোর চুলের মুঠা ধইরা ইচ্ছা মতো পিটাইবো। কি? আমারে পিটাবে? এমন কোন পুরুষের তো জন্মই হয় নাই। আমি সুখে আছি, সুখেই থাকবো। আর আমার উপরে ঠাডা পড়বে? জীবনেও না। বৃষ্টি হলে তুমি ঘর থেকে বাইরে হই না।
আর গজব তো তোর উপরে পড়ছে। এর জন্য তো নিজের বয়সের থেকে বেশি একটা বুইড়া বেটিরে বিয়ে করছিস। ছি খবরদার মুখ সামলায় কথা কও, নাইলে কিন্তু জিব্বা টাইনা পুরো ছিঁড়া বেলামু। তোর কাছে আমি টাকা পাই, অনেক টাকা। দে আমার টাকা দে, নাইলে কিন্তু আজকে তোর খবর আছে। টাকা তো দূরের কথা, তোর একটা কাগজের টুকরাও দিব না। কি করবি তুই? হ্যাঁ কি করবি? দেখ তুই আমার গায়ে ধাক্কা দে। কি করবি কি? যাই বিদায়, তুমি পার্কে একটা ছেলের সাথে এইভাবে মারামারি করতেছো। এই লোকটা কি তোমার কোনো আত্মীয় স্বজন নাকি? টাকা পয়সা পায় নাকি? কিসের আত্মীয় স্বজন? ও আমার এক্স বয়ফ্রেন্ড। জীবনে প্রথম ছ্যাঁকা দিছি, এর জন্য যেখানে পাই সেখানে আমার গালাগালি করে। কি? এইটা তোমার এক্স বয়ফ্রেন্ড? আমি তো মনে করছি তোমার কোনো আত্মীয় স্বজন তোমার সাথে ঝগড়া লাগছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডে আজে বাজে কথা কস। আজকে তোর গায়ে পালাবো। এই মুরগি চুপ থাক, তুই আমগো দুজনের মধ্যে কোনো কথা কইবি না। আমার নাম আদর, তুই আবার মুরগি কস কেন? তোর মুরগি বলছি কেন জানোস? এই মাইয়া তোর মুরগি বানায়া তোর আর তোর বাপের সমস্ত টাকা খেয়ে শেষ করবো, যেন না আমার টাকা খেয়ে শেষ করছে। আমার বাপের একটা ফ্ল্যাট ছিল, সে ফ্ল্যাটটা বিক্রি করে আমি তার সব টাকা খাওয়াইছি। ওর পেটের মধ্যে আমার সমস্ত ফ্ল্যাটের টাকা পয়সা। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের মুরগি কস? মাথা গরম করে দিচ্ছে। বিড়ি দাও তো। তুমি সিগারেট খাও? এত অবাক হওয়ার তো কিছু নাই। সিগারেট আছে? না, আমি সিগারেট নিয়ে আসি নাই। ছটা নিয়ে আসছো তুমি। আরে কি আশ্চর্য, আপনি এইভাবে তাকে আছেন কেন? দেখে মনে হয় আমি চুরি করছি। আলমারিতে টাকা চুরি করছিস কেন? আল্লাহ, বা কি বলেন আপনি সব? আমি চোর? আমি কার ছেলে? আমি সিদ্দিকের ছেলে, মানে আপনার ছেলে। আপনার ছেলে হয়ে আমি চুরি করতে পারি? আমার পোলা বইলেই তো সন্দেহটা বেশি হয়। কালকা রাতে তুই আমার কাছে টেহা চাইছিলি, আমি তোরে টেহা দেই নাই দেখা আলমারিতে টেহা চুরি করছিস। টেহা বার কর তাড়াতাড়ি। আমাকে যদি আপনার চোর মনে হয় তাহলে আপনিও একটা চোর। আমি তোর মানে? ভালোর ঘরে ভালো জন্মায়, খারাপের ঘরে খারাপ, আর চোরের ঘরে চোরই জন্মায়। আপনি চোর বলে তো চোর জন্মাইছি আমি। ওই আমি আমার বাবার পকেটে মাত্র একদিন চুরি করছিলাম, আর তুই তো প্রতিদিন চুরি করস। আমার মানি ব্যাগতে, আমার পকেট থেকে, আমার আলমারি থেকে, আমার সিন্দুক থেকে। আপনি আপনার বাপের পকেট থেকে টাকা চুরি করছেন, আমিও আপনার আলমারি থেকে টাকা চুরি করে আমার গার্লফ্রেন্ডে গিফট দিয়ে দিছি। সদবোধ, এটা নিয়ে আর কথা হবে না। কথা বলবো না মানে? চোরের ঘরের চোর, তুই আমার আলমারি থেকে টাকা চুরি করছস। ওইটা তাড়াতাড়ি বার কর, আমরা বাইতে পারো। খবরদার! এই অল্প কয়টা টাকার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে না। যেই বাপ ছেলেকে অল্প কয়টা টাকার জন্য বাসা থেকে বের করে দেয়, সেই বাপ আমার দরকার নাই। তোমাকে আজকে আমি ত্যায্যমুক্ত করলাম, এই বাপ আমার দরকার নাই কোনো। হ্যাঁ, কে? বেবি, সর্বনাশ হয়ে গেছে। বাসায় এসে শুনি আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি যদি আমাকে হারাতে না চাও, আমাকে বিয়ে করতে চাও, আমার সাথে যদি সংসার করতে চাও, তাইলে কালকে সকাল 10টার মধ্যে তোমার বাবাকে নিয়ে আমার বাসায় চলে আসবা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কালকে সকালে আমি আমার বাবাকে নিয়ে আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। শুনো, 1 মিনিটও লেট করবা না, ঠিক আছে? রাখলাম। আব্বা, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে আব্বা, আপনার সাহায্য লাগবে আব্বা। স্যার, একটু আগে না কইলেন আপনার বাপ দরকার নাই? অনে যেই বিপদে পড়ছেন অনে আব্বার দরকার হয়ে গেছে নাই? আব্বা তো আব্বাই হয়, আব্বার কাজই হচ্ছে ছেলেদের সারা জীবন সাহায্য করা। আব্বা, আমার গার্লফ্রেন্ডের বাপ তার বিয়ে ঠিক করে ফেলছে। এখন আপনি যদি কালকে সকালে আমার সাথে না যান ওই বাড়িতে, তাহলে ওর বিয়ে হয়ে যাবে। আমার ভালোবাসার মানুষকে আমি সারা জীবনের জন্য হারাই ফেলবো। আব্বা, কালকে আমার সাথে চলেন। জীবনেও না। একটু আগে যদি আমার সাথে খারাপ ব্যবহারটা না করতেন তাইলে আমি অবশ্যই যাইতাম। যেহেতু বলছেন আপনার বাপ দরকার নাই, এই জন্য আমি আর আপনার আগে পিছে নাই। আপনার সমস্যার সমাধান আপনিই করেন। রে, কেন যে আব্বার সাথে খারাপ ব্যবহার করলাম? ফোনটা একটু আগে আসলেই হইতো। ইনশাআল্লাহ, এখন আমি একা একা ভিতর বাসায় কিভাবে যাব? আল্লাহ, ভিতর আব্বা যেন আমাদের সম্পর্কটা মাইনা নেয়। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা, ওখানেই স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। ওয়ালাইকুম আসসালাম। চোরের ঘরের চোর, তুই আবার আমার বাসায় আসছিস চুরি করতে? তোর এত বড় সাহস? হ্যাঁ, সেদিন আসছিলি রাত্রিবেলা, আর আজকে এসেছিস দিনের বেলা। এই মিতু, মিতু, তাড়াতাড়ি বন্দুক আন, ঘরে চোর ঢুকছে, তাড়াতাড়ি আন। তুমি বাবা, ওকে গুলি করো না, ওকে তো আমি আসতে বলছি। একটা চোর দিয়ে তুই আসতে কইছস কেন?
বাবা ও তো চোর না, কালকে রাতে আমি যার কথা বলছি ওই সে, ও আমার বয়ফ্রেন্ড আদর। হাই 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 হাই, তুই এটা কি করছস? একটা চোর তোর বয়ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ, সেদিন রাত্রেবেলা আমাদের বাসায় চুরি করতে আসলো, তারপরে তোর সাথে প্রেম হইলো কিভাবে? বাবা চুরি করতে আসে না, ও কেমনে কেমনে জানি ভুলে আমার ফোন নাম্বারটা নিয়ে গেছে, তারপর ফোনে আমরা কথা বলছি সারা রাত, কথা বলতে বলতে আমি ওর প্রেমে পড়ে গেছি, আমি ওকে ভালোবাসছি, আমি এখন বিয়ে করলে ওকেই করব। চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই ভাবলি কিভাবে যে আমি তোকে একটা চোরের সাথে বিয়ে দিব? হ্যাঁ, আমার নাম বাশার হাওলাদার, আমার বংশের একটা নাম কাম আছে, এই চোরের সাথে তো আমি তোর বিয়ে দিতে পারি না। বাবা ও তো এখন চুরি করে না, ও ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ, আরে কুত্তার ল্যাজ 12 মাস চুঙ্গার মধ্যে ঢুকায় রাখলেও বাইরে চুং করে আবার বাঁকা হয়ে যায়। চোর কোনোদিন তার স্বভাব বদলাইতে পারে না। একদিন দেখবি তোর ঘরের মধ্যে যেসব গহনাপত্র আছে সেগুলো নিয়ে ভাইগা গেছে। বাস চৌধুরী সাহেব, বাস। এই হাওলাদার, ওইটাই, আমি কোনো চোর না, আমি প্রেমিক। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর ওই দিন রাতে আমি চুরি করতে আসি নাই, আপনার মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম, ভালোবাসতে আসছিলাম, তার সাথে প্রেম করতে আসছিলাম। কিন্তু আপনার মেয়ে আপনার ভয়ে আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে, আমাকে চোর বানাইছে। আঙ্কেল, আমি আদর মির্জা, মির্জা বংশের ছেলে, আমার পরিবারের একটা মান সম্মান আছে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। ও তুমি আমার মেয়ের প্রেমিক? আমার কাছে এতদিন মিথ্যা কথা বলছো যে তুমি চোর। হ্যাঁ, দেখো বাবা, তুমি চোর হইলেও আমার মেয়েকে আমি চোরের সাথে বিয়া দিতাম, কিন্তু আমি মিথ্যা কথা বলা এবং মিথ্যাবাদী কাউকেই পছন্দ করি না। সুতরাং তোর মতো মিথ্যাবাদীর সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারি না। বাইরে আমার বাড়ি থেকে। কি বললেন আঙ্কেল? আপনি চোরের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? আমি চোর, আমার বাপ চোর, আমার 14 গোষ্ঠী চোর, আমি চুরি করি আমার বাপের পকেট থেকে, আমার বাপ চুরি করে তার বাপের পকেট থেকে। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন। এই তো, তুই তো দুইটা অপরাধ করছো। তুই মিথ্যাবাদী, তুই চোর। সুতরাং তোর সাথে তো আমার মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আছে না। আমি তো তাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছি। বাস তুই এখান থেকে। তোমার বাপের মাথায় তো সিট আছে, যা বলি তাদের দোষ ধরে। এই তুই তো 3 নম্বর অপরাধ করলি, তুই আমার বেয়াদব। এই সবুজ গ্রামে কেন গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন? বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে? ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি আর লোকজন, এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টান। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? আরো একজনের জন্য মন টানে, নামটা শুনে যাও, শিউলি। দেখলি সাহেব কেমনে ঠিকই বাড়ি গেল। তুইও যা, তোকে কেউ মানা করছে নাকি? হ্যাঁ, গত পরীক্ষার রেজাল্টের কথা ভুললা গেলি? বাড়ি গেলে ফাইনালে আর পাশ করতে হইব না। কিন্তু সাহেব তো ঠিকই গেল, পরীক্ষার আগে প্রিয় মুখগুলো না দেখলে যেন চলে না। আরে ওর কথা বাদ দে তো, ও বেটা তো আগেই সব পয়রা শেষ করে রাখছে, আর ও কালকে তো চইলাই আইব। তা ঠিক, চল তাহলে রুমে যায় পড়া শুরু করি। হ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা, আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো, তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো, তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই মেয়েটা শাহেদ আসলো কোনেতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসুফুসু করতেছে, কি বিষয় নিয়ে? এই মেয়েটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না রে। ওই শিউলি তুমি পাবি না রে। আসো। হ্যাঁ, ইসলাম। এই চলে যাচ্ছে। এ শাহেদ, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম মামা তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়। নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন,
তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিলা তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজাল ভেজাল বাদ দে। তুই কোনেতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও চেয়ারম্যান চাচা, ও তার আগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। ওরে বাবা, পরীক্ষা শেষ হইলো 2 দিনও হয় নাই, তুই দেখ পুরা পঞ্চবার্ষিক পরিকল্পনা করে ফেলছস। কেন, তোর পরিকল্পনা পছন্দ হয়নি? দেখ সাহেব, আমরা কেউই তোর মতো করে ভাবি না। তুই তো সোনা চামচ মুখে নিয়ে জন্মাইছিস। আরে দেখ, এইসব সোনার চামচ টামচ এগুলো কিচ্ছু না, তোদের যত সব আজের কথা। আরে না না সাহেব, ব্যাপারটা হাসে ওরা দিলেই হইব না। ভেবে কি, কোনোদিন বাড়িতে তো তোর এই চিঠি লিখতে হয় নাই, টাকা নাই, টাকা চাই তোমার ছেলে। কিন্তু তোর বাপও কোনোদিন তোর এমন চিঠি পাইয়া খাড়ার উপরে বলে নাই করো মা তোমার ভাব। আশ্চর্য, তোরা শুরুটা করলি কি? কিছুই শুরু করি নাই, আমরা শুধু এটাই বলতে চাই যে তোর মতো ফ্যামিলি, বিশেষ করে তোর বাপের মতো পয়সাল একটা বাপ থাকলে ওসব ফুড প্রসেসিং, ওসব ভেজিটেবল প্রিজারভেশন, মাল্টিপল খামার, ওসব আমরা হাজার হাজার পরিকল্পনা নিজেরাই করতে পারতাম। একদম ঠিক কথা। আমরা হলাম গরিব চাষার ছেলে, কোনো মতে 5টা কইরা একটা প্রাইভেট চাকরি পাইলেই যারে বলে ভরতে যাওয়া। দেখ, তুই কিন্তু পরপর 2টা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বনসাই দুটোই আছে, কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবার নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনি গুঁড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয় নাই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব? এই সাহেব, কি হয়েছে বল না। সাহেব সাহেব, আমার আব্বা বেঁচে নাই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারো আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি, তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না? ও, এই কথা? তুই নাকি কাকে কি বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত, তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে।
তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে, তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাথে কি আর বলে আশায় বাতা চা। হ্যাঁ হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আবিদ ভাই আসছেন? তুমি কোনো বিষয়ে চিন্তা করো না, চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষিকাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান রেগে জিগাও। সে তো আমার কিছুই করার নেই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিজ্ঞাসা। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিক মতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করার দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে আসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এ শালা কিরাম আছো? গাছতলায় তো পিঁপড়ে ছিল কেমন করে? কামড়ায় তো মেরে ফেলেছে, বলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে। কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কোয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারি না। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারিস? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বেটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এসো, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেড়াতো আর বাতাস লাগে বেড়াতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি। ও আমার তুই তো করি করে, আমি হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমার না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে ও
ওরম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম সেটা হিসাব করতেছে, কিন্তু ওটা তো না। আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না। ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এই বেটা, ফেলতেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতাছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাক জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাক ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ আছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে তো ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটা ওইখান থেকে নেওয়া লাগবে। কি করতেছিস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। কি হলো কই রে? বাসা দেখলাম না যে। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই চলে আয়, দাঁড়া। কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছে কি? হ্যাঁ, এদিকে হো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও, তো মাইয়া দুটার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেবগো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশ বাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা। বুঝবেন না কে? ওরে বেটা ছাগল লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে, এটা আমি চাই না। নাম ছাগল জানি কোনা। আব্বা, আপনি কি সাহেব বেড়ে ছাগল কইলেন? না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না।
আজকে আবার আপনার মুখে একটা উল্টা ব্যাপারটা কি আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে ও অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিস কইব কে? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা চলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা, আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমার এই গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়ে কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে, রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মেয়েগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি দেখেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে। তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ত কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা আর সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যায়। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন যেন হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুসংসারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলেই তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। না দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা? তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কে ডাইকা দিব? অল্পতেই বুঝতে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন টিপে কামড় দিল ও কথা বলতে পারিনি। পরে অবশ্য বলম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডেকে দিয়ে আচ্ছা।
অনেক শেয়ারা মস্করা করতেছে। করবি না কেন? আমি হচ্ছি বকুদুলা ভাই। অফিস ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মতো অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মতো অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম তো তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছ তোলাইছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস। তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে চলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি? কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুলে রাখেন। চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফিজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবৎ চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? তার চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দু এক বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই সায়েন্স ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য টাকাটাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি। বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়মকানুন জানতে হয়।
স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ। চাষায় এ কাজ করতো, চাষায় চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাষা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসুন। শাহেদ ভাই, এবার নিজের চোখে দেখেন কোন সারটা ভালো। আমিন ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। দেখছো পার্থক্যটা? বাহ,
কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে, দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক চাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে বুঝলি? হামিদ ভাই বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ। হ্যাঁ শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা হামিদ ভাই চল। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। হেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই অফিসের। দেখো ভালো হবে না কিন্তু। এ ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগিয়ে আছে। এ শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এ শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এ ঘুঘু, এ তো শাহেদ দেখতেছি। তার শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়, যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব, দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না নে, ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। যাই চেয়ারম্যান সাহেবরে খবরটা দিয়ে আসি, শাহেদ করিমন নসিমনের ড্রাইভার হতিছে। ওহো হো ওহো হো লা 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 লা। হাতে কলমে সব বুঝাই দিলাম হামিদ ভাই, এখন পারবেন তো? কি যে কও, তুমি আসো না আর পারবই। সবুজ মাঠে হবে সবুজ ফলন, স্বপ্ন আমার গায়ে গর্ব জীবন। শিখবো যত, জানবো তত, ফসল হবে মনের মতো। ওহো হো ওহো হো, নতুন যুগে নতুন ধারায় বদলে যাবে চাষের ফলন। আশায় আছি এবার হবে সুষম সারে সঠিক জীবন।